Assalamu alaikum dear learners, welcome to Tutor Speedy. This is Siam Pramanik before you. রাইট ফর্ম ভার্বসের একটা সিরিজ আমরা শুরু করব, যেখানে আজকে আমরা আলোচনা করব সবথেকে সহজ এবং চারটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হয়ে থাকবে। একইভাবে আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হইতে হবে। এখন এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে কোনগুলো আমাদের সিঙ্গুলার ভার্ব, কোনগুলো হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। তো এটা শেখার জন্য একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো আমি এখানে লিখেছি আমাদের সিঙ্গুলার ভার্বগুলো রয়েছে অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাজ, প্লেজ অথবা রানস। তোমরা একটা জিনিস লক্ষ্য করলেই দেখতে পারবে যে অ্যাম ব্যতীত সবগুলো সিঙ্গুলার ভার্বের শেষে কিন্তু এস আছে। কি আছে ভাইয়া? এস আছে, তাই না? তাহলে এই এস থাকার কারণে মনে রাখবা এসতে হচ্ছে সিঙ্গুলার এবং ভার্বের শেষে হচ্ছে এস থাকবে। অর্থাৎ যে সকল ভার্বের শেষে এস থাকবে সেগুলোই হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের মনে রাখা সহজ হবে এবং স্পেশালি আমরা মনে রাখবো অ্যাম হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর সাথে বসে, আই এর পরে অ্যাম বসে থাকে। এবং কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত করা হয় ওই ভার্বটা তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। ততটুকু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এখন দেখো প্লুরাল ভার্বগুলো কি কি রয়েছে। প্লুরাল ভার্বগুলো এই ভার্বগুলো ব্যতীত যে সকল ভার্বগুলো রয়েছে ওগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। যেমন আমরা বি ভার্বের ক্ষেত্রে যদি ধরি, বি ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলো? অ্যাম, ইজ, ওয়াজ। আবার যদি বি ভার্বের প্লুরাল ভার্বগুলো ধরি তাহলে কি হয়? আর অথবা ওয়্যার। তো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো আমি তিনটা উদাহরণ লিখেছি। এখন এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সাবজেক্ট যেটা রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো সাবজেক্টের মধ্যে কি আছে? হি আছে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তো ডেফিনেটলি এখানে ইট থাকবে নাকি ইটস হবে বলো দেখি? তাহলে এখানে ইটস হয়ে যাবে। কেন? কারণ ইটসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই না? এস আছে এখানে। তা কিভাবে দেখো এখানে আছে দে। দে কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে কি প্লের সাথে এস যুক্ত হবে? কখনোই হবে না, তাহলে প্লে প্লেই হবে। একইভাবে দেখো আই গো টু স্কুল, তাহলে একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা অনেকেই ভুল করে। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর পরে সিঙ্গুলার ভার্ব জাস্ট অ্যাম বসতে পারে, কিন্তু অন্যান্য ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে না। তাহলে আই এর পরে গো সিম্পলি গোই হয়ে যাবে। সো আই হোপ যে প্রথম রুলসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন দুই নম্বর রুলসটা দেখো। দুই নম্বর রুলসটা বলছে যে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। আমাদের সিম্পলি মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? ভার্বের বেস ফর্ম বসে, তাই না? তাহলে এখন দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সত্য কথা, তাই না? তাহলে আমাদের যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট হচ্ছে দ্য সান, এটা নিশ্চয়ই ডেফিনেটলি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ কারণেই এখানে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে, তাই না? তখনই তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে। তাহলে সিম্পলি দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা একটা চিরন্তন সত্য কথা, এই জন্য রাইজটা হয়ে যাবে রাইজেস। একইভাবে দেখো রানা সাইড দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান। দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবী, মুভ মানে কি? ঘোরা, মুভ অ্যারাউন্ড দ্য সান মানে সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা আমরা সকলেই জানি, এটা একটা চিরন্তন সত্য ঘটনা। এজন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যদিও বা এটার যদি প্রথমের ক্লোজটা দেখো, এটা কিন্তু আমাদের পাস্টে আছে। রানা সেইড মানে রানা বলেছিল, তাহলে যদিও বা এটা পাস্টে আছে, তারপরেও আমাদের পরের যে আমাদের ক্লজটা রয়েছে সেটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মুভটা কি হয়ে যাবে বলো তো? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য আর্ট, দ্যাট ইজ ওয়াই মুভটা হয়ে যাবে আমাদের moves. I believe that this is clear to you. Now we are moving to the third rule. থার্ড রুলটা আমাদেরকে বলতেছে যে আমাদের একটা সেন্টেন্স যেটা দেয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে যদি কিছু কিওয়ার্ডস আমরা দেখি, ওই কিওয়ার্ডসগুলো যদি এগুলোর মধ্যে পড়ে তখন ওটা হয়ে যায় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই কিওয়ার্ডসগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো ডেঞ্জারাস। কি মনে রাখবো? ডেঞ্জারাস, তাই না? অনেকে আওয়ার গার্ডেন দিয়ে মনে রাখতে পারে, বাট আমি হচ্ছে সাজেস্ট করবো যে এটা তোমরা মনে রাখবে, এটা সহজ। তাহলে ডিতে দেখো ডেইলি, এতে অলওয়েজ, এনতে নর্মালি, জিতে জেনারেলি, ইতে হচ্ছে এভরিডে বা এভরি মান্থ বা এভরি ইয়ার, যে কোনো কিছু হতে পারে, এভরির পরে যে কোনো কিছুই হতে পারে, এই জিনিসটা মনে রাখবা। আরতে হচ্ছে রেগুলারলি, ওতে অকেশনালি, অফেন, ইউতে ইউজুয়ালি, এসতে সামটাইমস। আমি আরেকবার বলছি, ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অকেশনালি, অফেন, ইউজুয়ালি, নর্মালি, ইউজুয়ালি, সামটাইমস, তাই না?
তাহলে এগুলো আমরা মনে রাখতে পারি কি দিয়ে ভাইয়া? ডেঞ্জারাস দিয়ে। তাহলে ডেঞ্জারাস মনে রাখলে এই জিনিসটা হয়ে যাবে। তোমরা একটু চেষ্টা করো, এখনই ইনশাল্লাহ এটা মুখস্থ হয়ে যাবে। তো দেখো, যেহেতু আমরা এই কিওয়ার্ডসগুলো এখন আইডেন্টিফাই করতে পারলাম, এখন আমরা কিছু সলভ করি। তাহলে দেখো, আমাদেরকে দুইটা সেন্টেন্স দেওয়া আছে। আমরা ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করবো যে এখানে কোন কোন কিওয়ার্ডসগুলো এসেছে, তাই না? তাহলে হি অলওয়েজ রান ইন দ্য মর্নিং। তাহলে দেখো এখানে অলওয়েজ আসছে, তাই না? তাহলে অলওয়েজ যদি আসে, অলওয়েজ কোথায় ছিল আমাদের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিওয়ার্ডসে ছিল। তাহলে ডেফিনেটলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়? সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের ভার্ব বসে, সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডেফিনেটলি রানটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ রানস। I hope this is clear to you. Now the second question is Rana learn regularly. তাহলে দেখো রেগুলারলি আছে, রেগুলারলি হচ্ছে একটা কিওয়ার্ড যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে ডেফিনেটলি রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই লার্নটা হয়ে যাবে লার্নস। I hope this is clear to you. Now we are moving to the fourth rule, that is called, এখানে যদি আমাদের কিছু ওয়ার্ডস থাকে, এখন আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোন কোন কিওয়ার্ডস থাকে। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এই ওয়ার্ডগুলো আসলে আমরা মনে রাখবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা অ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। তাহলে দেখো, আর এটা হচ্ছে অলরেডি হবে। ওকে, সো দেখো শুরু করতেই পারি আমরা। এটা আমরা মনে রাখার একটা টেকনিক আছে, যেটা হচ্ছে আজরাইল দিয়ে। কি দিয়ে মনে রাখতে পারি ভাইয়া? আজরাইল দিয়ে। তাহলে এতে হচ্ছে কি? অলরেডি, যেতে জাস্ট, আবার আরেকটা যেতে হচ্ছে জাস্ট নাও, আরতে হচ্ছে রিসেন্টলি, ওয়াইতে হচ্ছে ইয়েট, এলতে হচ্ছে লেটলি, আর ইতে হচ্ছে ইভার। তাহলে দেখো, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, ইভার, এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন ওটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আমি বলে দিয়েছি তোমাদেরকে। এখন দেখো আমরা কিছু সলভ করি। রানা সি হিম রিসেন্টলি। তাহলে ভাই দেখো এখানে রিসেন্টলি আছে, তাহলে আমি বুঝে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সিম্পলি যে সিটা আছে এটাকে আমরা কি করতে হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 করতে হবে। তাহলে রানা যেহেতু আছে, রানা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই ভার্বটাও কিন্তু আমাদের কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? তাহলে এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে বলো দেখি? নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাজ হবে। কারণ কি? হ্যাজের শেষে ভাইয়া এস আছে, তাহলে এসটা হচ্ছে, হ্যাজটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে যেহেতু এখানে হ্যাজ হবে, তাহলে এখানে আমরা লিখতেই পারি হ্যাজ, তারপরে সি এর ভি3 কি হবে বলো দেখি? সিং। ওকে, সো পরের উদাহরণটা দেখো, উই প্লে ফুটবল জাস্ট নাও। তাহলে জাস্ট নাও দিয়ে আমরা বুঝলাম যে এখানে কি হবে বলো দেখি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। এখানে হবে হ্যাভ। কেন? কারণ উইটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, তাই না? তাহলে প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও প্লুরাল হবে। হ্যাভ এবং হ্যাজের মধ্যে প্লুরাল কোনটা? হ্যাভ আমাদের প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে হবে হ্যাভ প্লেড। এখন তোমাদের কাছে 10 মিনিট সময় আছে, সরি 10 সেকেন্ড সময় আছে। এটার মধ্যে তোমরা এইখানে গেস করো যে এইখানে কি হইতে পারে, তাই না? এখানে সিম্পলি নাও আছে, তাই না? তাহলে কি অ্যান্সার হইতে পারে বলো দেখি? হি গো আউট নাও। তাহলে নাও থাকলে কি হয়? আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয় নাকি? তো এখানে আমরা কি লিখতে পারি বলো দেখি? যে নাও আছে, তাহলে কি হবে? হ্যাজ গন, রাইট? অনেকে এটা ধারণা করছো, তাই না? যারা এটা ধারণা করছো তারা সিম্পলি এটা কেটে দাও, কারণ ভাই এটা ভুল হয়েছে। আমি কি বলেছি দেখো, জাস্ট এবং জাস্ট নাও, এখানে জাস্ট নাও ছিল, ওই জন্য আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করছি। বাট এখানে শুধুমাত্র নাও আছে, মাইন্ড ইট, এখানে নাও আছে। নাও থাকলে কখনোই আমাদের প্রেজেন্ট পারফেক্ট হবে না। নাও থাকলে হয়ে যায় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। জাস্ট আমাদের হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সিম্পলি এটা কখনোই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এটা হয়ে যাবে কি? আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হবে বলো দেখি? ইজ গোয়িং, রাইট? তাহলে হ্যাজ গন যারা লিখছো তাদেরটা হচ্ছে ভুল হয়ে যাবে, এবং ইজ গোয়িং এটার আনসার হবে, কারণ এখানে শুধুমাত্র নাও আছে, এখানে জাস্ট নাও নেই। সো আই হোপ যে আজকের ক্লাসটা তোমরা হচ্ছে এনজয় করেছো। নেক্সট ডেও আমাদের এ ধরনের হচ্ছে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো তোমাদের চ্যানেলটা যদি, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। একইভাবে তোমার ফ্রেন্ডদের এই জিনিসগুলো শেয়ার করে দিতে পারো, এতে তাদেরও উপকার হবে। থ্যাংক ইউ।